নমস্কার। সিডবি এমএসএমই সংবাদে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানের শুরুটা একটা প্রশ্নের মাধ্যমে করা যাক। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কঠোর পরিশ্রম করছেন, পণ্যও ভালো, ক্রেতাও আছে, তা সত্ত্বেও ব্যবসার অগ্রগতি কেন ধীরগতির? কখনো খরচ বেড়ে যায়, কখনো ফাইন্যান্সের সমস্যা, আবার কখনো ব্যবসা বাড়ানোর পরিকল্পনা কেবল কাগজে থেকে। আমরা প্রায়শই ভাবি যে ব্যবসা বৃদ্ধির তিনটি পিলারের উপর টিকে রয়েছে, আমাদের কঠোর পরিশ্রম, পণ্য এবং বাজার। কিন্তু সত্যি বলতে কি, এগুলোর পাশাপাশি একটি চতুর্থ পিলারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই চতুর্থ পিলারটি হল পলিসিজ এবং সরকারি প্রকল্প সম্বন্ধে সঠিক তথ্য ও সচেতনতা। আজ এই সিরিজের ৮ম এপিসোড, থিম হল পলিসি অ্যাওয়ারনেস অফ এমএসএমইজ। আমি তরোরা এবং এই বিষয়ে আলোচনার জন্য দূরদর্শন স্টুডিওতে স্বাগত জানান শ্রী রাকেশ ছাবড়াজিকে। নমস্কার। আপনি ফেডারেশন অফ ইন্ডিয়ান এমএসএমইজ এর প্রেসিডেন্ট। রাকেশজি এমএসএমই সেক্টরের সঙ্গে 40 বছরেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন এবং আজ 27শে জুন, আজকের তারিখটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আজ আন্তর্জাতিক এমএসএমই দিবস। আপনাদের সকলকে অভিনন্দন। রাকেশজি, অভিবাদন। অনেক ধন্যবাদ অমিতজি, এবং আমার মতো এমএসএমই ভাই দর্শকেরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও এমএসএমইদের জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাকেশজি, আমার প্রথম প্রশ্ন এটাই যে এমএসএমইদের জন্য পলিসি এবং সরকারি প্রকল্পগুলো বোঝাটা অত্যন্ত জরুরি কেন? দেখুন, আমরা যদি এমএসএমইকে দেশের প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে ধরে নিই, তবে আপনাকে এটা বুঝতে হবে যে এই পলিসিগুলো তাদের জন্য জ্বালানি। আচ্ছা। তো অনেক সময় আমরা এটা ভেবেই থেমে যাই যে এতে কেবল ভর্তুকি আছে, যেটা একবার নিলাম আর ব্যাস, আগে আর কিছুই নেই। কিন্তু প্রতিটি বিষয়ের জন্য প্রকল্প রয়েছে। ধরুন আপনি প্ল্যান করলেন, একটা ফ্যাক্টরি সেট আপ করলেন, তো তার জন্য সবার আগে চাই ফাইন্যান্স প্রয়োজন, সেটার জন্য প্রকল্প রয়েছে। আপনি ভাবলেন যন্ত্রপাতি নেবেন, প্রযুক্তির জন্য স্কিম রয়েছে। আপনি বললেন ডিজিটাইজেশন করবেন, তার জন্য স্কিম রয়েছে। আপনি বললেন রপ্তানি করবেন, তার জন্য স্কিম রয়েছে। আপনি বললেন মানের দিকে নজর দেবেন, তো সেটার জন্যও আছে। প্রতিটি সেক্টরের জন্য আমাদের কাছে স্কিম আছে, এবং আপনি আমার এই কথাটা নিশ্চিতভাবে ধরে চলতে পারেন যে এমএসএমইর এই স্কিমগুলো ভালোভাবে আত্মস্থ করে নেবে, আপনি বুঝবেন যে এমএসএমই নিজের ভবিষ্যতের উড়ানের জন্য একেবারে প্রস্তুত। কিন্তু এগুলোর যদি এতই সুবিধা থাকে, তবে শেষ পর্যন্ত এই সুবিধাগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক সময় এমএসএমইরা ইতস্তত বোধ করেন কেন? প্রথমে আপনাকে এমএসএমইকে এই দৃষ্টিভঙ্গি থেকে বুঝতে হবে যে সাধারণত আমাদের এমএসএমইগুলো ওয়ান ম্যান আর্মি হয়। এর পেছনে যে মূল কারণগুলো রয়েছে সেগুলো যদি আপনি দেখেন, তবে প্রথমত হলো সচেতনতার অভাব। এরপর দ্বিতীয় কারণ হিসেবে বলা যায়, সে হয়তো জানতে পারলো বা সচেতন হলো, তবুও মনে মনে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকে যে জানি না আমি এটা পাবো কি পাবো না। তারপর ভাববে যে কত রকমের ডকুমেন্টেশন রয়েছে, কত কি করতে হবে, এই সব কিছু ভাবতে ভাবতে এসে কিছুটা তাহলে এই যে একটা ধারণাগত পক্ষপাত রয়েছে, স্কিম বা প্রকল্পগুলো সুবিধা পাওয়া যায় না, এটা ঠিক নয়। সবসময় পাওয়া যায়। আপনি যখনই একটি নিয়মানুবর্তী উপায়ে চলবেন, নিজের ক্রেডিট হিস্ট্রি ঠিক রাখবেন এবং আপনার নথিপত্র সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন, তখন আপনি সমস্ত প্রকল্পের সুবিধাই পাবেন। এমনটা একেবারেই নয় যে পাওয়া যাবে না, সরকার এগুলো আপনাদের দেওয়ার জন্যই তৈরি করেছে। একদমই তাই। তাহলে আসুন জেনে নেওয়া যাক পলিসি অ্যাওয়ারনেস এর 3টি প্রধান সুবিধা। কস্ট এফিসিয়েন্সি, প্রণোদনা এবং ভর্তুকির ফলে ব্যবসার অর্থায়নের খরচ কমে যায় এবং নগদ প্রবাহ আরও ভালো হয়। ক্যাপাসিটি বিল্ডিং, নতুন প্রযুক্তি গ্রহণের নির্দেশিকা, উন্নত স্কিলস এবং সঠিক ব্যবস্থাপনাগত সহায়তা পাওয়া যায়। ক্রেডিবিলিটি, সঠিক নথিপত্র এবং কমপ্লায়েন্স বজায় থাকলে বাজারে ক্রেডিবিলিটি মজবুত হয়, যার ফলে ফান্ডিং এবং আরও ভালো বাজার পাওয়া সহজ হয়। রাকেশজি বললেন অর্থায়ন হলো যে কোনো ব্যবসার আয়ুরেখা। তো আমি যদি অর্থায়ন সংক্রান্ত প্রকল্পগুলো দিয়ে শুরু করি, তবে সেক্ষেত্রে প্রধান প্রকল্প কোনগুলি? সরকার এমএসএমইদের জন্য খুব সুন্দরভাবে স্কিমগুলো তৈরি করেছে। সরকারের সবথেকে বড় যে স্কিমটা রয়েছে সেটি হলো সিজিটি এমএসই। আজ যদি আমি কোভিডের আগের সময়ের কথা বলি, তখন কোনো আমানত ছাড়াই ব্যাংক থেকে 1 কোটি টাকার লোন পাওয়া যেত, যা এখন বাড়িয়ে 10 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। আর রপ্তানিকারকদের জন্য তো এটা 20 কোটি হচ্ছে। ক্রেডিট গ্যারান্টি স্কিম, যেটিতে স্বয়ং সরকার গ্যারান্টি দেয়, তাই এতে আপনাকে কোনো আমানত দিতে হয় না। হ্যাঁ, তারপর পরের যে স্কিমটি রয়েছে সেটি হলো ছোট উদ্যোক্তাদের জন্য মুদ্রা স্কিম। মুদ্রার এই স্কিম তো ব্যবসায়ীরাও নিতে পারেন। এটি মূলত অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। এর মধ্যে ব্যবসায়ীরা আছেন, দোকানদার আছেন, যে কোনো ব্যক্তি এই স্কিমের সুবিধা নিতে পারেন। এর ঋণের পরিমাণ হলো 50,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত। আর এখন গভর্নমেন্ট আরও একটা নতুন স্কিম নিয়ে এসেছে, যার অধীনে আপনি যদি 10 লক্ষ টাকা পর্যন্ত লোন সঠিকভাবে পরিশোধ করতে পারেন, তবে এখন আপনি 20 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। অর্থাৎ মুদ্রায় যেভাবে আগে 3টি ক্যাটাগরি ছিল, শিশু, কিশোর এবং তরুণ, আপনি যদি তরুণ ক্যাটাগরির ঋণ নিয়মানুবর্তিতার সঙ্গে পরিশোধ করে থাকেন, তবে এখন তরুণ প্লাসের সুবিধাও রয়েছে। একটা তো ক্রেডিট গ্যারান্টি স্কিম হলো সিজিটিএমএসসি, দ্বিতীয়টা আপনি বললেন মুদ্রা যোজনা। এছাড়া প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের কথা যদি বলি, পিএমইজিপির কথা যদি বলছেন, সেটা মূলত নতুন উদ্যোক্তাদের জন্য, যারা নতুন উৎপাদনকারী ইউনিট শুরু করেছেন তাদের জন্য এই স্কিম।
এটাও কিন্তু আমানতহীন এবং তারা 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন কাজ শুরু করার জন্য, আর এটি পরিষেবা ক্ষেত্রের জন্যও বেশ। প্রযোজ্য। আর পরিষেবা ক্ষেত্রে আপনি যদি 20 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চান তবে সেটাও এই ক্ষেত্রে এছাড়া আমানতহীনভাবে কোনো পাওয়া যাবে। এমএসএমই যদি তার ব্যবসা সম্প্রসারণ করতে চায় এবং তার বর্ধিত পুঁজির প্রয়োজন হয়, সেক্ষেত্রে এসআরআই ফান্ডের কথা বলা হয়ে থাকে। তো রাকেশজি, সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া ফান্ড বিষয়টি আসলে কি? সরকারের যে স্কিমটি রয়েছে, এনএসআইসি শুরু করেছে, যারা এমএসএমইদের সঙ্গে যুক্ত হয়ে তাদের শেয়ার ক্রয় করে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। এর ফলে আমাদের এমএসএমইগুলোর অনেক দূর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দারুণ সাহায্য তার হয়েছে। মানে লোনের পরিবর্তে এটা এক ধরনের ইকুইটি হয়ে গেল। একেবারেই। আর এমএসএমইদের কথা যখন আমরা বলি তখন তাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে গণ্য করা হয় এবং একই সঙ্গে এক্সপোর্টস অর্থাৎ রপ্তানির ক্ষেত্র। তো যদি কোনো রপ্তানিমুখী এমএসএমই থাকে তবে তাদের জন্য কি বিশেষ ধরনের কোনো প্রকল্প আছে? সুদ ছাড়ের স্কিম, যেটিতে 50 লক্ষ টাকা পর্যন্ত অর্থায়নের ওপর বার্ষিক 2.75% হারে সুদে ভর্তুকি দেওয়ার প্রকল্প সরকার চালু করেছেন। হ্যাঁ, কারণ প্রায়শই রপ্তানিমুখী এমএসএমইদের উচ্চ সুদের খরচ বহন করতে হয়। তো ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের যে স্কিমটি রয়েছে তার মাধ্যমে কি তারা সুদের হারে কোনো ছাড় পায়? হ্যাঁ, ইন্টারেস্ট সাবভেশনের অর্থ এটাই। তো আসুন একবার রিক্যাপ করে নেওয়া যাক যে এমএসএমইদের জন্য প্রধান অর্থায়ন সংক্রান্ত স্কিমগুলি কি কি। এমএসএমইদের জন্য প্রধান ফাইন্যান্সিং স্কিম সমূহ: সিজিটিএমএসই, ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস, কোনো জামানত ছাড়াই 75% থেকে 90% পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি এবং 10 কোটি টাকা পর্যন্ত লোন পাওয়ার সুবিধা। মুদ্রা স্কিম, মাইক্রো বিজনেসের জন্য শিশু, কিশোর এবং তরুণ ক্যাটাগরির অধীনে 10 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা এবং তরুণ প্লাসের অধীনে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা। পিএমইজিপি, প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, নতুন ব্যবসার ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস উভয় সেক্টরেই ভর্তুকি হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। এসআরআই ফান্ড, মাদার ফান্ড ডটার ফান্ড মডেলের ভিত্তিতে ব্যবসাকে লোনের পরিবর্তে বর্ধনশীল পুঁজি প্রদান করে। ডিজিএফটি ইন্টারেস্ট সাবভেনশন স্কিম, যোগ্য এমএসএমই রপ্তানিকারকদের রপ্তানি ঋণের ওপরে সুদে ছাড় দেওয়া হয়। অর্থায়নের ওপর এমএসএমইদের সামনে আরও বড় একটি চ্যালেঞ্জ আসে, দক্ষতা ও সক্ষমতা। তো আমরা যদি শিল্পোদ্যোগ এবং স্কিল ডেভেলপমেন্টের কথা বলি তবে সেক্ষেত্রে প্রধান স্কিমগুলো কি কি রাকেশ? নির্ভর রয়েছে, যেমন গভর্নমেন্টের ইডি1, ইডি2 রয়েছে। ইডি1 এর একটি স্কিম তো মাত্র 15 দিনের ইডি, আর ইডি2 হলো আমাদের উদ্যোক্তা উন্নয়নের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর জন্য। তো এখানে যে সমস্ত ছেলেমেয়ে পড়াশোনা করে, এন্টারপ্রেনারশিপের ডেভেলপমেন্টের কোর্সগুলো করে আসে, তাদের মাথায় প্রথম থেকে এটা থাকে যে আমাদের নিজেদের ব্যবসা করতে হবে এবং নিজেদের সাথে সাথে আরো অন্য মানুষদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। টেকনোলজি সেন্টার এবং টুল রুমের কথা উল্লেখ করা হয়, বিষয়টিকে কিভাবে বুঝবেন? দেখুন, এই টুল রুমগুলোতে কিন্তু বেশ ন্যায্য খরচে চুক্তিভিত্তিক উৎপাদনের কাজ করা যায় এবং যেখানে নিজেদের কর্মীদের প্রশিক্ষিত করিয়ে নেওয়া যায়, সেটা করাও সম্ভব। আবার বাইরে থেকে ছেলেমেয়েরা এসে এখানে ট্রেনিং নিয়ে পরবর্তী চাকরির জন্য আবেদনও করতে পারে। তো টুল রুম এবং টেকনোলজি সেন্টারগুলোর এটাই বড় সুবিধা যে আমরা ওখান থেকে খুব সহজেই দক্ষ কর্মী পেয়ে যাই। বেশ, আর প্রশিক্ষণের ক্ষেত্রে যে সমস্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে এটিআই স্কিম অর্থাৎ অ্যাসিস্ট্যান্স টু ট্রেনিং ইনস্টিটিউশনস, এর মাধ্যমে কি সুবিধা পাওয়া যায়? দেখুন, দেখলে তো এমনটাই মনে হবে যে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো টাকা পাচ্ছে, তাহলে এতে এমএসএমইদেরই কি লাভ? কিন্তু আপনি দেখুন, তারা সেই কাজটাই তো এমএসএমইদের জন্য করছে, তাই না? তারা যখন এই সমস্ত দক্ষতা দিয়ে ছেলে মেয়েদের এমনভাবে যোগ্য করে তোলে যে তারা ইন্ডাস্ট্রিতে সরাসরি কাজ করার জন্য তৈরি হয়ে যায়, তখন আমাদের মতো ছোট উদ্যোক্তাদের কত সুবিধা হয়। একটা ছোট ইন্ডাস্ট্রির পক্ষে তো নিজের এখানে সবাইকে ধরে এনে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়, তাই এটা ট্রেনিং ইনস্টিটিউটগুলোর কাজ, তাদেরকে দিলে আমাদের অনেক বড় সুবিধা। বেশ, তো আসুন আপনাদের জন্য আরো একবার রিক্যাপ করে নেওয়া যাক শিল্পোদ্যোগ এবং স্কিল প্রবৃদ্ধি সংক্রান্ত প্রধান স্কিমগুলি কি। এন্টারপ্রেনারশিপ এবং স্কিল ডেভেলপমেন্ট সাপোর্ট, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস এর অধীনে উদ্যোক্তারা ব্যবসায়িক এবং আর্থিক পরিকল্পনা থেকে শুরু করে মার্কেটিং এবং ব্র্যান্ডিং পর্যন্ত সমস্ত বিষয়ের উপর প্রশিক্ষণ পেয়ে থাকেন। টেকনোলজি সেন্টার্স এবং টুল রুমস, এগুলো উৎপাদনকারী এমএসএমইদের জন্য ট্রেনিং, প্রোটোটাইপিং এবং আধুনিক কার্যপদ্ধতির ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান করে। এটিআই, অ্যাসিস্ট্যান্স টু ট্রেনিং ইনস্টিটিউশন স্কিম, প্রশিক্ষণের বুনিয়াদী ভিত্তিকে আরও মজবুত করার জন্য এই স্কিমের আওতায় ক্যাপিটাল গ্রান্ট দেওয়া হয়। তো আমরা এতক্ষণ জানলাম এমএসএমইদের অর্থায়ন এবং দক্ষতার ক্ষেত্রে কোন কোন প্রধান স্কিমগুলো সম্পর্কে সচেতন হওয়াটা জরুরি। একটি ছোট্ট বিরতির জন্য থামবো এবং বিরতির পরে আলোচনা করব যে যখন আমরা পরিকাঠামো, গুণমান, কার্যদক্ষতা এবং স্থায়িত্বের কথা বলি তখন সেগুলোকে কেন্দ্র করে প্রধান প্রকল্পগুলি কি। একটি ছোট্ট বিরতির পর। SIDBI must lead. Credit must be designed around the business cycle of the enterprise. For agri-processing MSMEs, say in Nashik, Satara, Sangli, Vidarbha,
repayments can be linked to harvest cycles. For tourism and hospitality enterprises in Mahabaleshwar, Matheran, Lonavala, loans should recognize seasonality, threads and gem linkages, and invoice discounting can ensure that a supplier does not suffer only because payment comes after 60 or 90 days. These enterprises need order cycle financing, technology upgradation loans, and working capital that understands long procurement cycles. আপনারা দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের এমএসএমই সংক্রান্ত পলিসি এবং গভর্নমেন্ট স্কিমগুলো সম্পর্কে সচেতন করছি। আমাদের সঙ্গে আছেন রাকেশ ছাবড়াজি, প্রেসিডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ান এমএসএমইস। রাকেশজি, আরও একবার আপনাকে স্বাগত। আমরা যদি পরিকাঠামোর কথা বলি তবে প্রায়শই ক্লাস্টারের কথা তো উঠেই আসে। তো এই এমএসএমই সিডিপি স্কিমটি আসলে কি? এতে 20 থেকে 30 জন পর্যন্ত উদ্যোক্তা যারা একই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন তারা সবাই মিলে একটি ক্লাস্টার তৈরি করতে পারেন। তারপর সেই ক্লাস্টারটি নথিভুক্ত করা হয়, সেটির একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয় এবং তা ভারত সরকারের কাছে জমা দেওয়া হয়। তো অর্থাৎ এই 25 থেকে 30টি এমএসএমই একই সেক্টর, যেমন টেক্সটাইল, গার্মেন্ট, ফার্মার মতো হওয়া উচিত? এটাকে আপনি বলতে পারেন যে একই সেক্টরের হওয়া উচিত, কারণ এতে সেই সমস্ত যন্ত্রপাতি বসানো হবে যা সবাই যৌথভাবে ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় এমনও হয় যে যেখানে কিছুটা মিল রয়েছে, যেমন ধরুন অটোমেটিভ বা ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই দুটো মিলেও কিন্তু একটা ক্লাস্টার তৈরি হতে পারে। তো কিছু কিছু সেক্টরকে যেখানে সংশ্লিষ্ট সেক্টর হওয়া উচিত। একদমই। তো পরিকাঠামোর দিক থেকে কাস্টমার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা এমন একটা সময় যেখানে আমরা গুণমানের উপর খুব বেশি মনোনিবেশ করি, মানদণ্ড, কার্যদক্ষতা এবং স্থায়িত্ব। আর এখানে একটা স্কিম আসে ZED। তো জিরো ডিফেক্ট বিষয়টা তো বোঝা গেল, কিন্তু সেই সঙ্গে জিরো ইফেক্ট বলতে কি বোঝায়? এফেক্ট বলতে বোঝায় যে আমরা আবহাওয়াকে, আমরা আমাদের এই যে চারপাশের পরিবেশ রয়েছে সেটাকে এই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে প্রভাব ফেলছি, কি এফেক্ট দিচ্ছি। অর্থাৎ আমরা যে পণ্যটি তৈরি করব তা যেন কোয়ালিটির দিক থেকে উন্নত হয়, ত্রুটিমুক্ত হয়, ঠিক তেমনি পরিবেশের জন্য আমরা সেটার দ্বারা কোনো ক্ষতি না করি, তা যেন পরিবেশের উপর প্রভাবমুক্ত হয়। তো এটাই জিরো এফেক্ট, জিরো ডিফেক্টের সম্পূর্ণ সংজ্ঞা। তো এর মধ্যে আলাদা আলাদা শংসাপত্র থাকে? হ্যাঁ, এর মধ্যে দেখুন 3 ধরনের থেকেও বেশি শংসাপত্র রয়েছে, যার মধ্যে সবচেয়ে প্রথমে নিচে যে ব্রোঞ্জ রয়েছে, ব্রোঞ্জ তো অনলাইন, আপনি শুধু অনলাইনে নিজের ফর্ম পূরণ করবেন। সেটার জন্য আপনি যদি চান তবে এমন পরামর্শদাতা আছেন যারা আপনার থেকে একটা পয়সাও দাবি করেন না। তারপরে সিলভার এবং গোল্ড রয়েছে। 3 বছরের জন্য শংসাপত্র দেওয়া হয়, 1.5 বছর পর মাঝখানে একটা অডিট হয়, তো আপনি পুরো 3 বছর ওটা চালাতে পারবেন। আর এর মধ্যে সরকারের যত ফি রয়েছে সেই সব কিছুর ওপর প্রচুর ভর্তুকি রয়েছে। যেটা ব্রোঞ্জ সেটা তো সম্পূর্ণ ফ্রি, কিন্তু যেগুলো সিলভার এবং গোল্ড সেগুলোর মধ্যে প্রচুর, প্রায় 90% পর্যন্ত সরকারি ভর্তুকি রয়েছে। আর এর ওপরে আপনি ব্যাঙ্কগুলো থেকেও ঠিক ততটাই ছাড় পাবেন। যেমন জেড গোল্ড যদি আপনার থাকে তবে আপনার যে লোন চলছে তার উপর 0.25 থেকে শুরু করে 0.5% পর্যন্ত আপনি যে শংসাপত্র জমা দেওয়ার সাথে সাথেই পরের মাস থেকে আপনার সুদের হার ততটাই কমে যাবে। তো অর্থাৎ এটা কোনো এককালীন সুবিধা নয়, একবার আপনি যদি জেড শংসাপত্র নিয়ে নেন তবে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, এটা অনবরত পাওয়া যাবে। যতক্ষণ আপনি জেড সার্টিফাইড থাকবেন এটা পাওয়া যাবে। আর সরকারের এমন কিছু স্কিম রয়েছে যেগুলোর ভেতরে জেড সার্টিফিকেশন ছাড়াও আপনার যোগ্যতা তৈরি হয় না, অথবা জেড সার্টিফাইড হলে সেটার সুবিধার পরিমাপ আরো বেড়ে যায়। একদমই। আর কার্যপ্রণালীকে উৎপাদনশীল করে তোলবার জন্য কর্মদক্ষতা অত্যন্ত জরুরি। এমন পরিস্থিতিতে এমএসএমইরা কিভাবে প্রতিযোগিতা সক্ষম হয়ে উঠবে? এই লিন স্কিমটি কি? ফ্যাক্টরিগুলোর ভেতরে যদি লোক সংখ্যা বেশি থাকে তাদের কিভাবে সঠিক কাজে লাগানো যায়, তাদের কিভাবে লিন করা যায়, আমাদের কাছে যদি স্টক বেশি থাকে সেটাকে কিভাবে লিন করা যায় যাতে কম থেকে কম স্টকে কাজ করা সম্ভব হয়, যে কার্যপদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে কিভাবে লিন করা যায়। যখন আপনি সমস্ত জিনিসের মধ্যে দিয়ে লিন প্রয়োগ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত রকমের খরচ আপনার ফ্যাক্টরির ভেতরে লুকিয়েছিল, যা আসলে অপচয় হচ্ছিল। আজ কিন্তু সেই সবগুলো আপনার সামনে চলে আসে। তো এই উপায়ে যদি আপনি প্রতিযোগিতাক্ষম হয়ে ওঠেন আর 6 থেকে 10 জন সদস্য মিলে যদি একসঙ্গে আবেদন করেন, ওটাই এখানকার ক্লাস্টার বানিয়ে, তবে সেটার যে অর্থায়ন তার 90% কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। যেহেতু এটা উদ্ভাবনের যুগ, তাই উদ্ভাবন সংক্রান্ত কোনো স্কিম রয়েছে? এবার দেখুন, উদ্ভাবনের ক্ষেত্রেও সরকার সব ধরনের স্কিম রেখেছে। আপনি ডিজাইন তৈরি করেছেন, আপনি ইনকিউবেশন করেছেন, যখন এগুলো করে ফেলেছেন তো তারপর আপনাকে ট্রেডমার্ক রেজিস্টার করতে হবে, আপনাকে পেটেন্ট করাতে হবে, কপিরাইট করাতে হবে। প্রত্যেকটা জিনিসের জন্য সরকারের স্কিম রয়েছে, এমনকি পেটেন্টের জন্যও তো 90% পর্যন্ত ভর্তুকি রয়েছে। তো আইপিআর এর উপরেও কি ভর্তুকি এবং ছাড় পাওয়া যায়? কি বলবেন? হ্যাঁ, আইপিআর এর মধ্যে ট্রেডমার্কস, পেটেন্টস, কপিরাইটস এই সমস্ত বিষয় আসে।
বেশ, আর বাজার পর্যন্ত পণ্য নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তো আমরা যদি সবশেষে বাজারে প্রবেশাধিকারের কথা বলি, সেখানে প্রধান স্কিমগুলো কোনগুলো রাকেশজি? ভারত সরকারের এমএসএমই মিনিস্ট্রির আইসি স্কিম রয়েছে, তো সেখানে আপনি আবেদন করতে পারেন। যখন আপনি আবেদন করবেন অনুমোদন আগেই চলে আসে। পৃথিবীর মধ্যে প্রায় 700-800 প্রদর্শনী রয়েছে এগুলোর মধ্যে তালিকাভুক্ত রয়েছে, যা এমএসএমইর পোর্টালেই দেওয়া রয়েছে। আর এই সমস্ত স্কিমের আরো একটা বিশেষ ব্যাপার হলো সবকটি স্কিমই সরকারের পোর্টালে রয়েছে। আপনি সরাসরি সেখানে গিয়ে আবেদন করতে পারেন, নিজের থেকেই মঞ্জুর হয়ে যাবে। আর মঞ্জুর হওয়ার পর যখন আপনি যান এবং ফিরে আসেন, তারপর আপনি সমস্ত নথিপত্র সঠিকভাবে জমা করেন, তখন আপনার সেই ভর্তুকি পেয়ে তো যান। এটা হলো আন্তর্জাতিক সহযোগিতা। তো আপনি 4.5 লাখ টাকা পর্যন্ত স্টলের জন্য, একজন ব্যক্তির যাতায়াতের টিকিটের জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত এবং পণ্য পাঠানোর জন্য 50,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। তো চলুন আরো একবার জেনে নেওয়া যাক গুণমান এবং পরিকাঠামো সংক্রান্ত স্কিমগুলো সম্পর্কে। এমএসসি সিডিপি সংগঠিত শিল্প ক্লাস্টারে সাধারণ সুবিধা কেন্দ্র এবং উন্নততর পরিকাঠামোর মাধ্যমে ব্যয় অংশীদারিত্বের ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেড সার্টিফিকেশন জিরো ডিফেক্ট জিরো ইফেক্ট দৃষ্টিভঙ্গিকে ত্বরান্বিত করার জন্য শংসাপত্রের খরচের ওপর ভর্তুকি, নারী, এসসি এবং এসটি এমএসএমইদের জন্য অতিরিক্ত প্রণোদনা রাশির ব্যবস্থা। এমএসএমই কম্পিটিটিভ লিন স্কিম অপচয় হ্রাস এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য 90% পর্যন্ত ভর্তুকি, যা উৎপাদন ব্যয় কমাতে ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপনারা দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ, যেখানে প্রতিটি উদ্যোক্তার গল্পই হয়ে উঠবে এক একটি অনুপ্রেরণা। আজ আমরা আপনাদের যে গল্পটি দেখাচ্ছি সেটি হলো স্পেন্সার্স ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই সংস্থাটি সরকারি স্কিমগুলোর বিষয়ে সচেতন ছিল এবং সরকারি প্রকল্পগুলোর সাহায্যে কিভাবে তারা সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেদের স্বপ্নকে দিল এক নতুন উড়ান। সমগ্র বিশ্বে স্বাস্থ্য পরিষেবা সেক্টর শুধু একটি শিল্প নয়, বরং কোটি কোটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বকেই নিজেদের উদ্দেশ্যে বানিয়ে 2018 সালে গুজরাটের মেহসানায় স্থাপিত হয় স্পেন্সার্স ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। প্রথম প্রজন্মের উদ্যোক্তা ডক্টর তন্ময় প্যাটেল এবং শ্রী নীলেশ প্যাটেল নিজেদের ফার্মা ব্যাকগ্রাউন্ড ও কারিগরি দক্ষতার উপর ভিত্তি করে এই উদ্যোগটির সূচনা করে। আমাদের উদ্দেশ্য প্রথম থেকে স্পষ্ট ছিল, বিশ্বমানের মাপকাঠির সমতুল্য কোয়ালিটি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তৈরি করা। ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কেবল যন্ত্রপাতি বসানোই যথেষ্ট নয়, বরং কঠোর নিয়ামক অনুমোদন, WHO, GMP কমপ্লায়েন্স, দক্ষ জনশক্তি এবং উচ্চ মানের আধুনিক পরিকাঠামোরও প্রয়োজন হয়। শুরুর দিকে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রজেক্টটিকে নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করা এবং সেই সঙ্গে নগদ অর্থ প্রবাহকে স্থিতিশীল রাখা। ফার্মা সেক্টর এমন একটি ক্ষেত্র যেখানে নিয়ামক অনুমোদনের প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ এবং বিনিয়োগের ওপর লাভ সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। অথচ অন্যদিকে নিত্য নতুন উন্নয়নমূলক বিনিয়োগ এবং পরিচালন ব্যয় অনবরতই চলতে থাকে। স্পেন্সার্স ফার্মাসিউটিক্যালসের একটি অগ্রগতির যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত তখন আসে যখন কোম্পানিটি বিভিন্ন সরকারি স্কিম এবং আর্থিক উপকরণের কৌশলগত ব্যবহার করে। এই স্কিমগুলোর মাধ্যমে কোম্পানিটি কেবল আর্থিক সহায়তাই পায়নি, বরং একটি সুসংগঠিত বর্ধিত যাত্রাপথ খুঁজে পায়। এই প্রকল্পগুলোর মাধ্যমে কোম্পানিটি লাভ করেছে দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা, কার্যকরী মূলধনের স্থিতিশীলতা এবং পরিচালন ধারাবাহিকতা, যার ফলে প্রকল্পের বাস্তবায়ন সময়মতো এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয়েছে। স্পেন্সার্স ফার্মাসিউটিক্যালস সরকারের বিভিন্ন ভর্তুকি, যেমন সুদের ওপর ভর্তুকি, ইআরপি ভর্তুকি এবং বিদ্যুৎ শুল্কের ওপর ভর্তুকির সুবিধাও গ্রহণ করেছে। এই ভর্তুকিগুলোর মাধ্যমে মূলধনের খরচ হ্রাস পেয়েছে, প্রযুক্তির আধুনিকীকরণকে ত্বরান্বিত করা গেছে এবং পরিচালন ব্যয় অনেকটাই কমে এসেছে। আজ স্পেন্সার্স ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড WHO, GMP অনুমোদন লাভের সাথে সাথে দেশ বিদেশের বহু নামি দামি এবং মর্যাদাপূর্ণ কোম্পানির সঙ্গে সফলভাবে কাজ করে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের এক বলিষ্ঠ পরিচয় গড়ে তুলেছে।
সরকারি নীতি এবং ভর্তুকি স্কিমের কার্যকরী সমন্বয় আমাদের একটি শক্তিশালী আর্থিক পরিবেশ প্রদান করেছে, যা আমাদের টেকসই অগ্রগতির যাত্রাকে নতুন দিক ও গতি দিয়েছে। আমাদের মতো প্রথম প্রজন্মের উদ্যোক্তা এবং এমএসএমইদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইব যে সরকার এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ দ্বারা উপলব্ধ স্কিমগুলো ভালোভাবে নিরীক্ষণ করুন, সেগুলোকে বুঝুন এবং সেগুলোর পূর্ণ সুবিধা গ্রহণ করুন। স্পেন্সার্স ফার্মাসিউটিক্যালসের সাফল্য এই কথারই এক উজ্জ্বল প্রমাণ যে যখন উদ্ভাবন এবং উদ্যোক্তা সুলভ দৃষ্টিভঙ্গির সঙ্গে নীতিগত সচেতনতা, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রকল্প এবং আর্থিক সহযোগিতার মেলবন্ধন ঘটে, তখন একটি সাধারণ ভাবনাও এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে। রাকেশজি, এইমাত্র যে গল্পটি দেখলেন, আপনার মতামত? আমি তো এটাই চাইবো যে আমাদের এমএসএমইদের যেসব বাকি সমস্ত ভাইরা আছেন তারাও যেন এই গল্পটি থেকে অনুপ্রাণিত হন, কিভাবে তারা বিভিন্ন স্কিমের সুবিধা নিয়ে আজ এতটা এগিয়ে গেছেন। সমস্ত এমএসএমই শিল্পোদ্যোগীদের যেন ঠিক এভাবেই সামনের দিকে এগিয়ে যান। একদমই। এই সাফল্যের গল্প আমাদের এটাই অনুপ্রাণিত করে যে আমাদের প্রকল্পগুলো সম্পর্কে সচেতন হওয়া দরকার। আর যেমনটা রাকেশজি বললেন যে যদি এমএসএমইদের এই স্কিমগুলো সম্পর্কে সঠিক তথ্য থাকে, তবে এই স্কিমগুলো আপনাদের জন্য একটা সহায়ক ব্যবস্থা হবে, ঝুঁকি ভাগ করে নেওয়ার মাধ্যম হবে এবং উন্নয়নের গতিবর্ধকও হবে। কিন্তু যখন এত স্কিম রয়েছে, তখন বিভ্রান্তি হওয়াটা স্বাভাবিক যে পরিশেষে যে কোনো ব্যবসা কিভাবে জানবে যে তার ব্যবসার জন্য প্রাসঙ্গিক স্কিম কোনগুলো। এই বিষয়ে আমরা আলোচনা করব একটি ছোট্ট বিরতির পর। It is my privilege to join you on the foundation day of SIDBI, an institution that has steadily grown into a cornerstone of India's MSME financing architecture. SIDBI's journey from 1990 onwards mirrors the evolution of India's approach to MSME development, from a narrow focus of credit delivery to a broader system-based framework encompassing finance, risk mitigation, market access, and institutional capacity. SIDBI now has started to plan for a scale right from the beginning in the design stage itself. Programs like MSME Samvad, which are on Doordarshan, it's a fortnightly show on Doordarshan, have been designed to take entrepreneurship and SIDBI to the masses in a cost-effective manner. Similarly, a program for the development of industry associations has been started to replicate the success of FPOs in the MSME sector. আপনারা দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ। আজকের অনুষ্ঠানে রাকেশজি আমাদের প্রধান এমএসএমইদের জন্য বিভিন্ন পর্যায়ে নানান স্কিমের কথা জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু রাকেশজি, এমনটাও তো হতে পারে যে আমাদের এমএসএমই ভাইয়েরা কিছুটা দিশাহারা হয়তো হয়ে পড়লেন যে তাদের নিজেদের ব্যবসার জন্য ঠিক কোন স্কিমগুলো প্রাসঙ্গিক, তারা কিভাবে বুঝবেন? দেখুন অমিতজি, এই যে দ্বিধাদ্বন্দ্বটা, এটা কিন্তু প্রত্যেকটা এমএসএমই উদ্যোক্তাদের মনেই থাকে যে আমাদের জন্য কোন স্কিমটা ভালো আর কোনটা ভালো নয়, কারণ এত স্কিম এসে গেছে। তো এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো আপনি আপনার পরিকল্পনাটা একবারে ছকে নিন এবং সেই পরিকল্পনা অনুযায়ী যে সময়ের যে স্কিমটার প্রয়োজন সেই স্কিমটিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, তাহলে এটা আপনার ব্যবসায়ের প্রবৃদ্ধির জন্য ভালো হবে। আর রাকেশজি, যেহেতু এখন ডিজিটাল যুগ, তাই এমন কি ডিজিটাল টুলস বা পোর্টাল রয়েছে যেখানে গিয়ে তাদের জন্য সহজ হতে পারে নিজেদের প্রাসঙ্গিক স্কিমগুলো বেছে নেওয়াটা? ডিজিটালাইজেশনের এই যুগে পোর্টাল থাকাটা খুবই স্বাভাবিক। তো আপনারা মাই স্কিমসে যেতে পারেন, চ্যাম্পিয়ন্সে যেতে পারেন, এছাড়াও সমর্থও রয়েছে। তো এরকম বেশ কিছু পোর্টাল আছে যেগুলোতে গিয়ে আপনারা এই স্কিমগুলোতে নিয়ে স্টাডি করতে পারেন, এগুলো থেকে তথ্য নিতে পারেন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে পারেন। হ্যাঁ, একদমই। তো আপনারা মাই স্কিমস পোর্টালে যেতে পারেন, এমএসএমই চ্যাম্পিয়ন্স পোর্টালে যেতে পারেন, কিংবা জনসমর্থেও যেতে পারেন। এবং সেখানে গিয়ে আপনারা যখন একবার এই তথ্য দেবেন যে আপনাদের ব্যবসাটি ঠিক কোন পর্যায়ে রয়েছে, কোন জিনিসটার জন্য আপনাদের ছাড় প্রয়োজন, তখন আপনাদের জন্য প্রাসঙ্গিক স্কিম খুঁজে পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে এবং এরপর আর কোনো অনুমান নির্ভর কাজ থাকবে। হ্যাঁ, একদমই। হ্যাঁ, কিন্তু এমন কিছু ধারণা আমাদের মধ্যে কাজ করে যে বিষয়ে আমি চাইবো রাকেশজি আপনি আমাদের বলুন যে সেটা মিথ নাকি রিয়েলিটি। এই প্রসঙ্গে সবচেয়ে যেটা আগে প্রচলিত ধারণা এমএসএমইদের মনে আসে তা হলো যদি আমার লোন বা ভর্তুকির আবেদন একবার প্রত্যাখ্যান হয়ে যায় তাহলে আমি আর কখনোই এই স্কিম পাবো না এবং তারপর তারা আর দ্বিতীয়বার আবেদনই করে না। এটা কি কখনো যদি এমন হয় যে স্কিমটা পাওয়া যায়নি, তাহলে আপনি যেটা যাচাই করে দেখুন কেন পাওয়া গেল না। আর সেই খামতিটা তো আপনার নিয়মানুবর্তিতার অভাব হোক বা আর্থিক ইতিহাসের কোনো সমস্যাই হোক, যে বিষয়ের জন্যই হোক না কেন, সেটাকে আপনি দূর করুন এবং তারপর আবার নতুন করে আবেদন করুন। আরও একটা ধারণা আপনি বলুন, এটা মিথ না রিয়েলিটি। অনেক উদ্যোক্তার মনে হয় যে তাদের কাছে যদি ভারী যন্ত্রপাতি বা নিজস্ব উৎপাদন ইউনিট না থাকে তবে তারা ভর্তুকির জন্য যোগ্য নন। এটা কি মিথ নাকি রিয়েলিটি, কি বলবেন?
এটাও মিথ, কারণ আজ দেখুন পরিষেবা ক্ষেত্র কতটা বৃদ্ধি পেয়েছে এবং পরিষেবা ক্ষেত্রের জন্যও কিন্তু এখন এত স্কিম এসে গেছে। আসুন আরও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক মূল শিক্ষণীয় বিষয়গুলির উপর। এমএসএমইদের জন্য মূল শিক্ষণীয় বিষয় পলিসি এবং গভর্নমেন্ট স্কিম এমএসএমইদের সহায়তা এবং একটি স্পষ্ট অভিমুখ দেওয়ার কাজ করে। লোন বা ভর্তুকি প্রত্যাখ্যাত হওয়ার মানে এই নয় যে আপনাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এটি প্রয়োজনীয় নথিপত্র এবং সঠিক প্রস্তুতির অভাবের কারণে হয়ে থাকে। শুধু কঠোর পরিশ্রম আর বাজারে উপস্থিতিই যথেষ্ট নয়, ব্যবসার জন্য সরকারি স্কিমগুলোর সঠিক তথ্য ও বোঝাপড়াও সমানভাবে জরুরি। আর শুধু ভর্তুকি সম্পর্কে জানাই যথেষ্ট নয়, এটা বোঝাও অত্যন্ত জরুরি যে কোন পলিসিটি ব্যবসার ঠিক কোন কোন পর্যায়ে উপযুক্ত। আপনারা দেখছেন অনুষ্ঠান সিডবি এমএসএমই সংবাদ, আর এবার এই অনুষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট অডিয়েন্স কিউএনএ। আপনাদের মনে থাকবে যে আমাদের গত এপিসোড অর্থাৎ 7ম পর্বের থিম ছিল গ্রিন ফিন্যান্স অ্যান্ড সাস্টেনেবল এমএসএমই গ্রোথ, এবং আপনাদের অনেক প্রশ্ন ও প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে, যার জন্য আপনাদের ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনলাইন মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর অশোক কুমার, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেল ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অশোকজি। নমস্কার অমিতজি। প্রথম প্রশ্নটি গাজিয়াবাদ থেকে রোহিত আগরওয়াল জিজ্ঞেস করেছেন। ওর একটি মেটাল ফ্যাব্রিকেশনের ইউনিট রয়েছে। তিনি জানতে চাইছেন যে স্থায়িত্বশীলতা জরুরি বটে, কিন্তু এনার্জি অডিট, ইএসজি, নেট জিরো, গ্রিন ফিন্যান্সের মতো ধারণাগুলোও কি একই সঙ্গে জরুরি? আমি যদি সবকিছু একসাথে করতে না পারি, তবে প্রথম বাস্তবধর্মী পদক্ষেপ কি হওয়া উচিত যাতে আমি সঠিক অভিমুখে এগোতে পারি? রোহিতজি, আপনি এই সমস্ত কাজের জন্য সবার প্রথমে আপনার উদ্যোগে যে ধরনের বিদ্যুতের ব্যবহার হচ্ছে তার একটা মূল্যায়ন করুন। তাতে কতটা সাশ্রয় করা সম্ভব, কোথায় কোথায় অপচয় হচ্ছে সেগুলো খতিয়ে দেখুন, এবং কোন জিনিসটাকে আপনারা পুনর্ব্যবহার করা যায় সেটা দেখুন। এই ধরনের ছোট ছোট পদক্ষেপ হবে, তার ফলেই কিন্তু আপনারা অনেক বেশি সুবিধা পাবেন। আর যখন আপনারা এই সমস্ত কাজ করে ফেলবেন, তারপর আপনারা পরবর্তী পর্যায়ের কাজগুলোর দিকে এগোতে পারেন। দ্বিতীয় প্রশ্নটি হিমাচল প্রদেশের বদ্দি থেকে কবিতা মেহরাজির। তিনি একটি প্যাকেজিং এমএসএমই চালান। তিনি বলেছেন যে সবুজ প্রযুক্তির কথা শুনে উৎসাহ তো খুব জাগে, কিন্তু এই বিনিয়োগগুলো ঠিক কত দিনের মধ্যে মুনাফা দিতে শুরু করে, আর এই সিদ্ধান্তটি আর্থিকভাবে সঠিক কিনা সেটাই বা কিভাবে বিশ্লেষণ করা যাবে সেটা যদি বলেন। কবিতাজি, আপনাকে এই ধরনের সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আবেগের বশে না গিয়ে একটু বেশি বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত, এবং পরিসংখ্যানগুলো দেখেই আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। এই পরিসংখ্যানগুলোর মধ্যে থাকবে যে আপনার উৎপাদনে কত খরচ হচ্ছে, বিদ্যুতের ব্যবহার জন্য কত খরচ হচ্ছে, রক্ষণাবেক্ষণের জন্য খরচ কী হচ্ছে, সেগুলোর মধ্যে কতটা ঝুঁকি জড়িয়ে আছে। সাধারণত এমনটাই দেখা গেছে যে এনার্জি এফিসিয়েন্সির এই ধরনের প্রজেক্টগুলোতে বড়জোর 1 বছর থেকে 3 বছর পর্যন্ত ডেস্টিনেশন পিরিয়ড থাকে। পেব্যাক পিরিয়ড খুব তাড়াতাড়ি চলে আসে। আর তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত স্কিমগুলো এই ধরনের প্রজেক্টকে সাপোর্ট করে, সেগুলোকে যদি ব্যবহার করা যায়, তবে আপনার এই ডেস্টিনেশন পিরিয়ড আরও কমে আসবে। অডিয়েন্সের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডক্টর অশোক কুমারজি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ অমিতজি। আর আপনারাও যদি এই অনুষ্ঠানে কোনো প্রশ্ন রাখতে চান কিংবা মতামত জানাতে চান, তবে আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি দয়া করে নোট করে নিন, samvad@sidbi.in। যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিতে চাই যে সিডবি এমএসএমই সংবাদ এই সিরিজের 9ম এপিসোড হবে। সেটির থিম কি হবে? তো আমরা ফোকাস করব ক্লাস্টার ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের উপরে, যেখানে আমরা জানব পাওয়ার অফ কোলাবোরেশন এবং তার পাশাপাশি ক্লাস্টার কিভাবে এমএসএমইদের বৃদ্ধিতে সহায়তা করে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আজকের যে থিম ছিল পলিসি অ্যাওয়ারনেস অফ এমএসএমইজ, সে বিষয়ে আমাদের সচেতন করার জন্য রাকেশ ছাবড়াজি, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।